আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি শরফিদিবা। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি বছরের এপ্রিলে বিশ্বের বিভিন্ন দেশের উপর ব্যাপক হারে শুল্ক আরোপের যে পদক্ষেপ নিয়েছিলেন সেটি আটকে দিয়েছে দেশটির একটি আদালত। আদালতের এই রায়কে ট্রাম্পের অর্থনৈতিক নীতির উপর একটি বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। নিউ ইয়র্কের কোর্ট অফ ইন্টারন্যাশনাল ট্রেড রায় দিয়েছে যে জরুরি আইনের অজুহাত দেখিয়ে হোয়াইট হাউস এই শুল্ক আরোপ করেছে। সেই আইন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে একচেটিয়াভাবে বিশ্বের প্রায় সব দেশের পণ্যে শুল্ক বসানোর এখতিয়ার দেয় না। ম্যানহাটন ভিত্তিক এই আদালত আরও বলেছে, যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী আন্তর্জাতিক বাণিজ্য নিয়ন্ত্রণের একচেটিয়া ক্ষমতা কংগ্রেসের হাতে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে রক্ষা করার জন্য প্রেসিডেন্টের হাতে যে ক্ষমতা, কংগ্রেসের ক্ষমতা তার চেয়ে বেশি। একই সঙ্গে চীন, মেক্সিকো ও কানাডার উপর ট্রাম্প প্রশাসন পৃথকভাবে যে শুল্ক আরোপ করেছিল সেটিকেও স্থগিত করেছেন আদালত। যদিও আদালতের এই রায়ের বিরুদ্ধে কয়েক মিনিটের মধ্যেই আপিল করেছে ট্রাম্প প্রশাসন। এদিকে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ছাড়ছেন বিশ্বের শীর্ষ ধনী এবং টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা এলন মাস্ক। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা এলন মাস্কের প্রশাসন ছাড়ার খবর নিশ্চিত করেছেন। হোয়াইট হাউসের ওই কর্মকর্তা স্থানীয় সময় বুধবার রয়টার্সকে জানান, এলন মাস্ক প্রশাসন ছেড়ে যাচ্ছেন। আজ রাত থেকেই এ প্রক্রিয়া শুরু হবে। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করেন এলন মাস্ক। ওই পোস্টে তিনি লেখেন, ট্রাম্প প্রশাসনের সরকারি দক্ষতা বিভাগের অংশ হিসেবে তার বিশেষ সরকারি কর্মকর্তার দায়িত্ব শেষ হয়ে আসছে। গত জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর ট্রাম্প তার নতুন প্রশাসনে যুক্ত করেন এলন মাস্ককে। তাকে নবগঠিত সরকারি দক্ষতা বিভাগের দায়িত্ব দেওয়া হয়। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। সম্প্রতি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর দেয়া এমন তথ্যের পর নড়েচড়ে বসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে আক্রমণ না করতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করে দিয়েছেন তিনি। মূলত পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা চলমান রয়েছে এবং এর মধ্যেই ট্রাম্পের পক্ষ থেকে এই সতর্কতা উচ্চারণ করা হলো। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ইরানের উপর কোনো সামরিক হামলা না চালানোর জন্য বলেছেন, যাতে তার প্রশাসন তেহরানের সাথে একটি নতুন পারমাণবিক চুক্তির জন্য আরও সময় পায়। কারণ ওমান ও ইতালিতে ইতোমধ্যেই বেশ কয়েক দফায় দেশ দুটির মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, তিনি নেতানিয়াহুকে জানিয়েছেন, এখন ইরানে হামলা করা সঠিক হবে না, কারণ আমরা একটি সমাধানের খুব কাছাকাছি রয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সম্প্রতি ইঙ্গিত দিয়েছিলেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানোর পরিকল্পনা আছে, তবে ইরান হুঁশিয়ারি দিয়েছে তাদের উপর হামলা হলে কঠোর জবাব দেওয়া হবে। আল জাজিরা বলছে, ওমান ও ইতালিতে কয়েক দফা বৈঠকের পর এখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে চুক্তির সম্ভাবনা দেখা দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের কাছে নাম প্রকাশে অনিচ্ছুক দুই ইরানি কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানে জব্দ করা অর্থ ছেড়ে দেয় এবং বেসামরিক উদ্দেশ্যে ইউরেনিয়াম পরিশোধনের অধিকার মেনে নেয়, তাহলে ইরান 1 বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ রাখতে পারে। তাদের ভাষ্যে, যদি ওয়াশিংটন এই শর্তগুলো মেনে নেয় তাহলে শিগগিরই একটি রাজনৈতিক সমঝোতায় পৌঁছানো সম্ভব, তবে এই প্রস্তাব এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। অন্যদিকে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা IAEA এর প্রধান রাফায়েল গ্রসি জানিয়েছেন, ইরান যুক্তরাষ্ট্র আলোচনার ফল এখনও অনিশ্চিত, তবে আলোচনা অব্যাহত থাকা ইতিবাচক দিক। এর মানে হচ্ছে দুই পক্ষের মধ্যে সমাধানে পৌঁছানোর ইচ্ছা রয়েছে। ইসরায়েলকে সতর্ক করে দিয়ে ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি বলেছেন, ইরানের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক ভুল করা হলে তার পরিণতি হবে ভয়াবহ। ইরান সেই পদক্ষেপের ধ্বংসাত্মক ও অবিরত জবাব দেবে। পশ্চিমাঞ্চলীয় হামিদান প্রদেশে বিপ্লবী গার্ড বাহিনীর এক অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় হোসেন সালামি বলেন, ইসরায়েল সম্প্রতি সময়ে যে হুমকি দিয়েছে তা খুবই বাগাড়ম্বর। তারপরও যদি ইহুদিবাদী দেশটি বোকার মতো কোনো ভুল করে, তবে তাদের জন্য জাহান্নামের দরজা খুলে দেবে ইরান। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পরিকল্পনা করছে ইসরায়েল। মার্কিন গোয়েন্দাদের এমন তথ্য প্রকাশের পর ইহুদিবাদী দেশটিকে এই সতর্কবার্তা দিলেন বিপ্লবী গার্ডের প্রধান। ইরান সর্বদা প্রতিরক্ষার জন্য প্রস্তুত রয়েছে জানিয়ে তিনি বলেন, আমাদের আঙ্গুল সবসময় ট্রিগারেই থাকবে। তারা যদি কোনো ভুল পদক্ষেপ নেয়, তবে দ্রুততার সাথে জবাব দেওয়ার জন্য অপেক্ষা করছে। আমাদের জবাব হবে এমন কঠিন যে শত্রুরা তাদের অতীতের স্মৃতিও
ভুলে যাবে। এদিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়ে এই ইরানি সামরিক কমান্ডার বলেন, ইরান সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে এবং আমরা কখনোই বিদেশি রাজনৈতিক চাপের মুখে নিজেদের আত্মহত্যামূলক কোনো সিদ্ধান্ত নেব না। বিপ্লবী গার্ডের কমান্ডার আরও বলেন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীর বিরুদ্ধে মোকাবেলার জন্য ইরানের সামরিক সামর্থ্য গড়ে তোলা হয়েছে, তারা কখনো মাথা নত করবে না। গাজায় আগ্রাসন শুরুর পর থেকেই ইসরায়েলের বিরুদ্ধে ছায়া যুদ্ধ চালাচ্ছে ইরান। লেবাননের হিজবুল্লাহ দীর্ঘদিন ইসরায়েলের সাথে যুদ্ধ চালিয়েছে। ইয়েমেনের হুথিরা এখনও ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে আছে। এছাড়া গত বছর ইরান ইসরায়েল সরাসরি হামলা পাল্টা হামলাও হয়েছে। দুই পক্ষ সরাসরি সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। সাম্প্রতিক সময়ে ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলার পরিকল্পনা সেই আশঙ্কাকে আরও জোরালো করেছে। গাজা উপত্যকা ভিত্তিক প্রতিরোধ সংগঠন হামাস বলেছে, তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফের যুদ্ধবিরতি প্রস্তাবকে অনুমোদন করেছে। এর মাধ্যমে গাজা ইসরায়েলি আগ্রাসন বন্ধের বড় একটি সম্ভাবনা দেখা দিয়েছে। এক বিবৃতিতে হামাস বলেছে, গাজায় স্থায়ী যুদ্ধবিরতি, ইসরায়েলি সেনা প্রত্যাহার, দ্রুত মানবিক ত্রাণ প্রবেশ এবং গাজার বেসামরিক কার্যক্রম পরিচালনার জন্য একটি পেশাদার কমিটি ঘোষণার রূপরেখা রয়েছে এই প্রস্তাবে। বিবৃতিতে আরও বলা হয়েছে, এই চুক্তির আওতায় হামাস 10 জন ইসরায়েলি পণবন্দীকে মুক্তি দেবে, এছাড়া কয়েকজন নিহত বন্দীর লাশ ফেরত দেবে। অন্যদিকে ইসরায়েলি কারাগার থেকে মুক্ত হবে ফিলিস্তিনি বন্দীরা। আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের তত্ত্বাবধানে এসব ধাপ বাস্তবায়ন করা হবে। গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে কয়েকদিন ধরে চলা আলোচনার মধ্যে হামাসের এই বিবৃতি এলো। গাজা ইসরায়েলি আগ্রাসনের 600 দিন পূর্তির সময়ে সেখানে যুদ্ধবিরতি নিয়ে আশার আলো দেখা গেল। হামাসের সিনিয়র নেতা বাসেম নাইম বলেছেন, যুক্তরাষ্ট্রের দূত স্টিভ উইটকফের প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয়েছে হামাস। তিনি বলেন, এই প্রস্তাবে যুদ্ধ বন্ধ করা, গাজা থেকে শত্রু বাহিনী সরিয়ে নেওয়া ও স্থায়ী যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনার কথা রয়েছে। এক ফেসবুক পোস্টে তিনি বলেছেন, এখন এ বিষয়ে দখলদার রাষ্ট্রের সম্মতির অপেক্ষায় রয়েছি আমরা। যুক্তরাষ্ট্র প্রথমে 60 দিনের যুদ্ধবিরতির একটি প্রস্তাব দিয়েছিল। এর জবাবে হামাস 10 জন পণবন্দীর বিনিময়ে 90 দিন যুদ্ধবিরতির বিকল্প প্রস্তাব দেয়। যুক্তরাষ্ট্র পরবর্তীতে 10 দিন বাড়িয়ে সেটি 70 দিন করেছে। তবে বিষয়টি নিয়ে এখনও আলোচনা চলছে। গত কিছুদিন ধরেই হামাসের সাথে এই বিষয়ে সরাসরি আলোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দূত স্টিভ উইটকফ। শুভেচ্ছার নিদর্শন হিসেবে এক মার্কিন নাগরিক বন্দীকে মুক্তিও দিয়েছে হামাস। এরপর দুই পক্ষের আলোচনা আরও অগ্রসর হয়েছে, কিন্তু ইসরায়েলি সরকার এখনও যুদ্ধবিরতির বিষয়ে কোনো আগ্রহ দেখাচ্ছে না। তারা গাজা উপত্যকায় আগ্রাসন অব্যাহত রেখেছে। এরই মধ্যে গাজায় নিহতের সংখ্যা 54,000 ছাড়িয়েছে। প্রতিদিন ইসরায়েলি মিসাইল কেড়ে নিচ্ছে নিরীহ ফিলিস্তিনিদের প্রাণ। বিতর্কিত ত্রাণ সংস্থা গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের বিতরণ কেন্দ্রে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে গত 48 ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন 10 জন, আহত হয়েছেন আরও কমপক্ষে 62 জন। হামাসের মিডিয়া অফিসের বরাত দিয়ে তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এক বিবৃতিতে গাজা প্রশাসনের জনসংযোগ বিভাগ জানায়, ক্ষুধার্ত ফিলিস্তিনিদের উপর সরাসরি গুলি করেছে ইসরায়েলের সেনাবাহিনী। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত মানবাধিকার সংস্থা GHF গত দুদিন ধরে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করে। রাফা শহরে তাদের বিতরণ কেন্দ্রে জড়ো হয়েছে লাখো মানুষ, আর দুদিনই ইসরায়েল তাদের উপর গুলি চালিয়েছে। জনসংযোগ বিভাগ আরও বলেছে, আমরা নিশ্চিত হতে পারিনি যে ঠিক কোন দিনের গুলিতে ওই 10 জন নিহত হয়েছে, তবে দুদিনই হতাহতের খবর পাওয়া গেছে। ক্ষুধার্ত মানুষদের খাবার দেওয়ার জন্য ডেকে নিয়ে এভাবে হত্যা করা অত্যন্ত জঘন্য। ইসরায়েলের নিজস্ব তত্ত্বাবধানে পরিচালিত ত্রাণ বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে গাজায় 4টি বিতরণ কেন্দ্র চালুর পরিকল্পনার মধ্যে বুধবার দ্বিতীয় কেন্দ্রটি চালু করে GHF। তবে এই বিতরণ পদ্ধতি নিয়ে কড়া আপত্তি জানিয়েছে জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। ইউক্রেন যুদ্ধ বন্ধে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সম্প্রসারণ বন্ধের লিখিত প্রতিশ্রুতি ও কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহারের শর্ত দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ সরকারের ঘনিষ্ঠ 3টি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, পুতিন চান পশ্চিমা দেশগুলো নিশ্চিত করুক যে পূর্ব দিকের দেশগুলোকে ন্যাটোতে অন্তর্ভুক্ত করা হবে না। এছাড়া ইউক্রেন, জর্জিয়া ও মলদোভাকে ন্যাটো সদস্যপদ থেকে বাদ দেওয়ার নিশ্চয়তাও চাচ্ছেন পুতিন। সূত্রগুলোর একজন বলেছেন, পুতিন শান্তি চান।
ওই সূত্র জানিয়েছে, নিজের শর্তে শান্তি প্রতিষ্ঠা সম্ভব না হলে ইউরোপ ও কিয়েভকে সামরিক অগ্রগতির মাধ্যমে পুতিন দেখাতে চান যে ভবিষ্যতের শান্তি হবে আরও কঠিন ও ব্যয়বহুল। ক্রেমলিন এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানালেও আগেও বহুবার বলেছেন, ইউক্রেন যুদ্ধের মূলে রয়েছে ন্যাটো সম্প্রসারণ ও পশ্চিমাদের সহযোগিতা। অন্যদিকে ইউক্রেন বরাবরই বলেছে, ন্যাটোতে যোগ দেওয়ার আকাঙ্ক্ষা রাশিয়া ঠেকাতে পারবে না। ন্যাটো পূর্বে বলেছে, তাদের ওপেন ডোর পলিসি রাশিয়ার দাবির জন্য বন্ধ করা হবে না। তবে এবার জোটটি এই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক দিনগুলোতে পুতিনের প্রতি বিরক্তি প্রকাশ করে বলেছেন, কিয়েভের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনায় অনাগ্রহ দেখিয়ে আগুন নিয়ে খেলছেন রুশ নেতা। যুদ্ধ বন্ধের আলোচনার মধ্যেই পাল্টা হামলা চালাচ্ছে ইউক্রেন রাশিয়া। মঙ্গলবার রাতে রাশিয়ার জেলেনোগ্রাদের মাইক্রোন কারখানায় একটি বড় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন, যেখানে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, এয়ার ডিফেন্স সিস্টেম ও রাডার সিস্টেমের জন্য মাইক্রো ইলেকট্রনিক্স ও সেমিকন্ডাক্টর তৈরি করা হয়। রাশিয়া জানিয়েছে, হামলা হয়েছে মোট 13টি অঞ্চলে। ক্রেমলিনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা 296টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে, যাদের মধ্যে 40টি ছিল মস্কোর দিকে আক্রমণরত। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া উত্তর পূর্ব ইউক্রেনের সুমি অঞ্চলের বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে। রুশ সামরিক বাহিনী ইতিমধ্যে তাদের বিশেষ কিছু বাহিনী সহ 50,000-এরও বেশি সেনা ওই অঞ্চলের কাছে মোতায়েন করেছে। বড় ধরনের এই হামলা থেকে রাশিয়ান বাহিনীকে বিরত রাখার জন্য কিয়েভ পদক্ষেপ নিচ্ছে বলেও জানিয়েছেন তিনি। এরই মধ্যে সুমি অঞ্চলের আরও একটি গ্রাম দখল করেছে বলে ঘোষণা দিয়েছে রাশিয়া। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।